গরিবের বউ সবার ভাবি, কথা বুঝছেন? এখন বাংলাদেশ হচ্ছে এশিয়ার সবার ভাবি হচ্ছে বাংলাদেশ। কারণ হচ্ছে যে জনগণের মানে রায়ে যদি আপনার সরকার গঠন হইতো, তাহলে মনে করেন যে এইভাবে এখান দিয়ে একটা খোসা মারলো, এখান দিয়ে একটা সেন্ট মার্টিন নিয়ে গেলো, বর্ডারে গুলি করলো, এই ব্যাংক থেকে টাকা লুটপাট করে নিয়ে গেল, এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে যে একমাত্র জনগণের সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এগুলো কিছুই হবে না। মাহবুব ভাই, আপনারা জানবেন যে তখনকার সরকার একটা প্রেস রিলিজ দিয়েছিল যে বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক একজন ব্যক্তি, তার নাম শেখ হাসিনা। এটা আপনারা অবশ্যই জাতীয় পত্রিকায় পড়েছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার চেয়ে বিএনপির উপর আক্রমণটাই বেশি করছে। সর্বপ্রথমে আমি একটা প্রশ্ন করি ভাই, কি আজকে 13 বছর যাবৎ দেশের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যে কোনো কিছু আসলেই আওয়ামী লীগের সভাপতি থেকে শুরু করে সবাই বলে বিএনপি জামাতের ষড়যন্ত্র। আপনারা 15 বছর, প্রায় 16 বছর 17 বছর ধরে ক্ষমতায় আছেন, এখনো যে বলেন যে বিএনপির ষড়যন্ত্র, এটা কি বলতে আপনাদের একবারের জন্য লজ্জা করে না? যে দলটাকে আপনারা 16-17 বছর ধরে এত অত্যাচার করছেন, সেই দল এখন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে আপনাদের চেয়ে মানে অনেক স্ট্রং ভাবে। এটা বলতেও তো আপনাদের লজ্জা হওয়া উচিত ছিল। এক। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে মিয়ানমার ইস্যু নিয়ে আপনারা সবাই অবগত আছেন যে রোহিঙ্গা আসার পরে এই মিয়ানমার কিন্তু কয়েকবার পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। বাংলাদেশের ভেতরে কয়েকবার মোটর শেল নিক্ষেপ করেছে এবং একজন লোকও এখানে মারা গিয়েছিল একবার। তো এটা এই প্রত্যেকটা বারই কিন্তু সরকার বলেছে আমাদের প্রতিবাদ করার ক্ষমতা আছে, কিন্তু কোনো প্রতিবাদ করেছে কিনা সেটা আপনারা জানেন। আর এই যে সেন্ট মার্টিন নিয়ে শেখ হাসিনা কিছুদিন আগে আপনারা জানেন যে নির্বাচনের আগে বলছিল যে এই সেন্ট মার্টিন দখল করে নাকি আমেরিকা নাকি চীনে হামলা করার জন্য এটা ব্যবহার করছে। যেহেতু এটা স্পর্শকাতর জায়গা ছিল, এটা সরকার জানতো যে এটা অন্য দেশের নজর আছে বা এটা দখল হতে পারে, তাহলে সরকার এতদিন ধরে কি ব্যবস্থা নিল? কেন আজকে এখানে বাংলাদেশের মায়ানমারের সেনাবাহিনীরা গুলি করে সরকার কেন প্রতিবাদ করতে পারেন না? এটা কি সরকারের অবৈধ ভোট চুরি করার ফল, নাকি সরকার এই যে 2009 সালে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ করে সেই সেনাবাহিনীর কোমরটা কি ভেঙে দিয়েছে? কেন আজকে এই প্রতিবাদটা হয় না? তো এটা আমি জানতে চাই একটু। জি, ধন্যবাদ। আজহারুল ইসলাম, আনমিউট করব। আমি একদম সিম্পলি দুইটা লাইন বলি, মনে হয় ইন্টারফেয়ার করেন না। সালাম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনাদের সরকার যাদের ছাপায় আপনারা গান, ওরা পুরো বাংলাদেশকে আপনার দোজক বানিয়ে রাখছে, তাইলে আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওটা জনগণ কিভাবে আপনাকে শান্তি বর্ষিত হোক এই আশা বা এই আকাঙ্ক্ষা করে, আর আপনারাও বা কিভাবে এটা আশা করেন? আমার সালাম দিল না, এই জন্য যাক দুঃখিত। এই ব্যাপারটা নিয়ে আসলে সালাম অর্থ শান্তি বর্ষিত হোক, এই সাবজেক্টটা আর বললাম না। কথা হচ্ছে যে গরিবের বউ সবার ভাবি, কথা বুঝছেন? এখন বাংলাদেশ হচ্ছে এশিয়ার সবার ভাবি হচ্ছে বাংলাদেশ। কারণ হচ্ছে যে জনগণের মানে রায়ে যদি আপনার সরকার গঠন হইতো, তাহলে মনে করেন যে এইভাবে এখান দিয়ে একটা খোসা মারলো, এখান দিয়ে একটা সেন্ট মার্টিন নিয়ে গেল, বর্ডারে গুলি করলো, এই ব্যাংক থেকে টাকা লুটপাট করে নিয়ে গেল, এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে যে একমাত্র জনগণের সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এগুলো কিছুই হবে না। কারণ এগুলোর না, এই জন্যই বাংলাদেশে এখন এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে আমি মনে করি। আপনাদেরকে ধন্যবাদ আমাকে শোনার জন্য। জি ধন্যবাদ। সংক্ষিপ্তভাবে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সরকার যে উদ্যোগ নিচ্ছে না, বিচার হচ্ছে না, এই ব্যবস্থাটা কি বাংলাদেশে আছে? রাশেদ ভাই, আসবে আপনার কাছে একটু। মনির ভাই আপনাকে সহ প্যানেলের সকল অতিথিকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক এবং আসসালামু আলাইকুম। আমি একটু আগে কথাটি শুনতেছিলাম যে বিশেষ করে আবুল কালাম আজাদ ভাই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে বলছিলেন যে একজন হচ্ছেন কনভিক্টেড আসামি হিসাবে আছেন, আরেকজন দেশের বাইরে পলাতক। তারেক রহমান কিন্তু পলাতক না, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। তারেক রহমান 2007 সালের যে আপনাদের আন্দোলনের ফসল, ওই যে লগি বইটা দিয়ে মানুষ হত্যা করেছিলেন, এটা কিন্তু মাথায় রেখেন, এটা কিন্তু আমরা সারা জীবন মনে রাখবো। এই লগি বইটা দিকের ফসল হচ্ছে আপনাদের সেই তত্ত্বাবধায়ক সরকারের এই তত্ত্বাবধায়ক সরকার যখন আসে, শেখ হাসিনা কিন্তু তখন তাদের হাতে পায়ে ধরে জামিন নিয়ে
মানে আপনার যখন এই যে 32 নম্বরে যায় তখন তার হাতে মেহেদি দিয়ে সবাইকে টাটা দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছিলেন। তো ওনার সাথে একটাই শর্ত ছিল যে খালেদা জিয়াকে এই দেশ থেকে বের করে দিতে হবে, তাইলে আর শেখ হাসিনা আসবে না। কিন্তু একমাত্র খালেদা জিয়া যখন বাদ সাধলো যে আমি এই দেশ থেকে যাব না, আমার এই বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই, তখনই একমাত্র শেখ হাসিনাকে এই বাংলাদেশে আসার সাহস পাইছে। আর নাহলে আপনার নেত্রীকে অলরেডি এই বাংলাদেশের বাইরে থাকতে হতো। এবং আরেকটা জিনিস মনির ভাই, যে মাহবুব ভাই আপনারা জানবেন যে তখনকার সরকার একটা প্রেস রিলিজ দিয়েছিল যে বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক একজন ব্যক্তি, তার নাম শেখ হাসিনা। এটা আপনারা অবশ্যই জাতীয় পত্রিকা পড়েছেন, কালাম ভাই নিশ্চয়ই পড়েছেন, না পড়ে থাকার কথা না, যেহেতু উনি রাজনীতি করেন। আর তারেক রহমান পলাতক না, কারণ তারেক রহমান এখানকার জামিন নিয়ে বাংলাদেশের বাইরে গেছে চিকিৎসা নিতে। আপনারা যদি এখন তাকে আসতে না দেন তাহলে তার আসা কিভাবে সম্ভব? আর তারেক রহমান তো রাজনীতি মানুষের যে কোনো জায়গায় বসে করতে পারে, সে ইংল্যান্ডের কাছে তার দল পরিচালনা করতে পারে, তাহলে এদের আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা শুধু কথায় কথায় তারেক রহমান লন্ডনে। বিষয়ের উপর প্রশ্ন থাকলে একটু বলেন। আচ্ছা, আর আমি যেটা বলতে চাই যে সর্বোপরি যে আপনারা এই যে ইন্ডিয়া বা আপনার মায়ানমারের যে অবস্থাটা এখন দেখা যাচ্ছে, আমাদের সেন্ট মার্টিন দখল, আসলে সেন্ট মার্টিন দখল করার মতন ক্ষমতা আমি মনে করি মায়ানমারের নাই। কারণ আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনী, পুলিশের ভিতরে যতই আইজিপি বলেন, আর এই যে সাবেক কমিশনার এখন আরেকজনের দুর্নীতি বাড়িছে, কি জানি নাম ভুলতে গেলাম, কি আসাদুজ্জামান মিয়া, আরেকজন বের হচ্ছে এমনি। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে বের হবে। ওনারা যত পুলিশ প্রশাসন রাখছেন না, ওনাদেরকে তো ক্ষমতা রাখতে হবে, ওনাদেরকে দুর্নীতির করার অনেক মহা সুযোগ দিয়ে রাখছেন, সব বাইর হবে। যাই হোক, আমি সেই কথা বাদ দিলাম। এখন কথা হচ্ছে, আমাদের দেশ দখল করা এত সহজ না। আমি মনে করি আমাদের দেশের জনগণ অনেক সচেতন, সাহসী। যদি আক্রমণ হয়, দেশের জনগণ দেশকে রক্ষা করবে। যদি সেনাবাহিনী বা পুলিশ নাও করে, দেশের জনগণ দেশকে রক্ষা করবে। আওয়ামী লীগের দিকে তাকিয়ে থাকবে না। আওয়ামী লীগ তো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী, তারা তো ভারতকে যা বলবে তা করবে। আওয়ামী লীগের উপরে আমাদের জনগণেরও বিশ্বাস নাই। দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক পুলিশ, যারা পুলিশের ভিতরে এখনো দেশপ্রেমিক আছে, যারা তাদের এখনো এই আছে যে যদি হুকুম নাও দেয় উপর থেকে, তারা নিচ থেকে গিয়েও আমাদের এই দেশকে রক্ষা করবে। যেটা স্বাধীনতার সময় হয়েছিল, যে যারা রাজনীতি করে, হ্যাঁ শেষ করে দিচ্ছি, যারা নেতৃত্ব স্থানে, যারা স্বাধীনতা যুদ্ধে ঘোষণা দেওয়ার কথা, তারা আনুষ্ঠানিক দিতে পারে না। একজন 300 টাকার মেজর, ওনাদের ভাষায় 300 টাকার মেজর বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এবং বাংলাদেশের এই সেনাবাহিনী স্বাধীনতা ঝাঁপিয়ে পড়েছেন এবং জনগণও ঝাঁপিয়ে পড়েছিলেন। এটাই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মুবারক, ধন্যবাদ। আবু মুসা আনমিউট করে প্রশ্ন করেন। আবু মুসা বলেন। ধন্যবাদ। ভয়েস অফ পিপলের প্রিয় সম্মানিত এনামুল হক মনির ভাই সহ আপনার প্যানেলের সকলকে আমার পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজাদ স্যারকে একটু বলতে চাই বা জানতে চাই, আজাদ স্যার, এটা যদি আপনারা মনে করেন জামাত এবং বিএনপির গুজব ছড়িয়েছে বা গুজব সেন্ট মার্টিন বিষয়টা নিয়ে, তাহলে আমরা কার কথাটা বিশ্বাস করব? আপনারা তো ওরকম কোনো আশ্বাস তো করতেছেন না। যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সেন্ট মার্টিন আক্রান্ত হতে পারে বা হবে। তাহলে যেমন দলের এরকম সরকারি দলের একটা সাধারণ সম্পাদক যখন বলে, তখন আমরা আস্থাটা কার উপরে রাখবো? আপনারা বিশ্লেষণ করেন একভাবে, আর আপনাদের দলের মন্ত্রী বলে একভাবে, আমরা বিশ্বাসটা কার উপরে রাখবো? এটা তো বিশ্বাস করবেন স্যার, সেন্ট মার্টিনে গুলি হচ্ছে, গুলি বর্ষণ হচ্ছে, মোটর শেল আসছে, এবং ওখানে মিয়ানমারের জাহাজ আছে, এবং কি ওখানে খাদ্য সমস্যা হচ্ছে, ওখানকার মানুষ সেন্ট মার্টিন মানুষ ওইখান থেকে ছেড়ে চলে যাচ্ছে, এরকম তো আতঙ্ক আছে। যেমন এটা তো গুজব, আপনারা বলেন সব গুজব হয় না।